দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকাল 4টা পর্যন্ত। কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের, ঘূর্ণিঝড়ের শঙ্কা। এবং প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। স্বাগত সেন নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ব্রাসেস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে উপজেলা নির্বাচনের খবর। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে 156টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হয় মানিকগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কক্সবাজার সহ 24টি উপজেলায়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় খুশি ভোটাররা। 10টা বাজে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে এবং যার ভোট সেই দিতে আছে। বারবার মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়গণ, সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা সোচ্চার ইভেন্ট। ভোট দিছি মোটরসাইকেলেতে দিছি, উড়োজাহাজ, প্রজাপতি। কোনো ঝামেলা নাই, কোনো জুলুম করে ভোট দেওয়া যায় নাই, কিন্তু ভোটার উপস্থিতি নাই। এদিকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোট দিয়ে গণমাধ্যমের কাছে নিজেদের প্রতিক্রিয়া জানান। ভোটের অবস্থা খুবই এখন পর্যন্ত ভালো, মানুষ শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে যাচ্ছেন এবং আমি জনগণকে সবসময় বলেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিতে আসুন, আর সুষ্ঠুভাবে ভোট হবে এটা মনে করি। আর সুষ্ঠুভাবে ভোট হলে আমি ইনশাল্লাহ বিজয়ী হব। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোট কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করি যে আমাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মানুষ নির্বিঘ্নে আস্থা নিয়ে ভোট কেন্দ্রে আসবে, ভোট দেবে এবং নিরাপদে বাড়িতে চলে যেতে পারবে। সেই ধরনের সকল প্রস্তুতি সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ অবাধ করার জন্য আমরা নানামুখী কর্মসূচি নিয়েছি, যার ফলে ভোটাররা আশ্বস্ত হয়েছে এবং ভোটাররা ভোট দিতে আসছেন। এবং আমরা এই 2 উপজেলা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছি যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতির কোনো ঘটনা না ঘটে। দ্বিতীয় ধাপের জন্য 161টি উপজেলায় তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় 5টি উপজেলায় নির্বাচন স্থগিত করে কমিশন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, 6ষ্ঠ উপজেলা নির্বাচনে বাগেরহাটের মোল্লারহাট উপজেলা থেকে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের আরও খবর জানিয়েছেন সহকর্মী শেখ সোহাগ। চলুন দেখে নিই রিপোর্ট। উপজেলা নির্বাচন চলছে। আমরা আছি মোল্লারহাট উপজেলায়। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। আমরা এখন আছি ভান্ডারখোলা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে ভোটার সংখ্যা 4753 জন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি না থাকলেও দুপুর গড়িয়ে ভোটারদের উপস্থিতি মোটামুটি দেখা যায়। প্রশাসনের সাথে কথা বলে জানা যায় এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমার কাছে এ পর্যন্ত ছিল এই শেষ খবর। দর্শক, 6ষ্ঠ উপজেলা নির্বাচনের গাইবান্ধা থেকে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের আরও খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। মধ্য দিয়ে শুরু হয়েছে 6ষ্ঠ পর্যায়ে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। আজকে অনুষ্ঠিত হচ্ছে গাইবান্ধায় 3 উপজেলায় সদর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। আমি এখন পর্যন্ত বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রার্থীরা। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমি পাইনি। সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি রিটার্নিং কর্মকর্তার দেওয়ান মওদুদ আহমেদের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন 3 উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 48 জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে 15 জন, ভাইস চেয়ারম্যান পদে 16 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 17 জন প্রার্থী। 3 উপজেলায় 418টি ভোট কেন্দ্রে 2883টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব ভোট কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহণের দায়িত্ব পালন করছেন 418 জন প্রিজাইডিং অফিসার। এছাড়া আনসার, পুলিশ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6 প্লাটুন বিজিবি সহ র্যাব, পুলিশ স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছেন। আজকে অনুষ্ঠিত 3 উপজেলায় মোট ভোটার 10,55,613 জন। এর মধ্যে পুরুষ 5,19,123 জন, নারী ভোটার 5,35,675 এবং 13 জন হিজড়া রয়েছে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ। অন্যান্য প্রসঙ্গ, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী বুধবার অথবা পরদিন বৃহস্পতিবার লঘুচাপ তৈরি হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। লঘুচাপ থেকে বাতাসের গতিবেগ বেড়ে এটি সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানান তিনি। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, বুধবার বিকেল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোন দিকে যাবে। এদিকে আবহাওয়া বুলেটিনে বলা হয়, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশ হয়। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বিবৃতিতে বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তার কার্যকলাপ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে নীরবতা পালন করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এদিকে রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রোববার আজারবাইজান সীমান্তবর্তী জোরফা এলাকায় ইরানি প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সোমবার প্রেসিডেন্ট রাইসি সহ সকলের মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান। আজ তাবরিজে অনুষ্ঠিত হবে জানাজার নামাজ। বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ইরান। এদিকে রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। ইরানে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। এছাড়া বিভিন্ন দেশেও রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। রাইসির মৃত্যুতে নীরবতা পালন করা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। রাইসির মৃত্যুর পর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবেরকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এরই মধ্যে 28 জুন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরতার পরিপ্রেক্ষিতে অনেক ইরানির অনুমান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইসরায়েল জড়িত থাকতে পারে। ইকোনমিস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনের সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানী তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, গ্রামগঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে। রকিব মানিককে সাথে নিয়ে শহীদুল হক জীবন ও সামির আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। ঢাকঢোল আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজপথ ধরে স্রোতের মতো আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। বঙ্গবন্ধুর স্বাধীনতা, ৭১ পরবর্তী বাংলাদেশ এবং ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম আর দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ঘিরেই এই সম্মেলন। দীর্ঘ ২৭ বছরের লালিত স্বপ্নে যিনি সাফল্যের ধারাবাহিকতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকাবাহী সেই বীর সন্তানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। এ যুগের শার্লক হোমস কিংবা হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও নেতাকর্মীদের কাছে বেশি কিছু বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। তাই তো নেতাকর্মীদের মুখে ওই একটি নামের রব উঠেছে। মহানগর নেতৃবৃন্দের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের শুরুতেই আগমন ঘটে সম্মেলনের প্রধান অতিথি ডক্টর আব্দুস সোবহান গোলাপের। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতীয় সঙ্গীতের মুগ্ধতায় শুদ্ধতা ছড়িয়ে শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য, যেখানে প্রত্যেকে অকপটে স্বীকার করেন আলহাজ হারুন রশিদ সিআইপির অবদানের কথা। এবং এই মহামনের সম্মেলনটা হচ্ছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মেনে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। ২৭ বছরের সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আমাদের আশা। আলহাজ হারুন রশিদের নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আলোর মুখ দেখেছে, এটা চিরন্তন সত্য কথা। 18ই নভেম্বর আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং সেই কাউন্সিলে জনাব হারুন রশিদ সভাপতি নির্বাচিত হয়। সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই গার্ডিয়ানশিপ যেন উনি কোনোদিন প্রত্যাহার না করেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সম্মান ও মর্যাদার সহিত আজকে আমরা রাজনীতির আলোচনা করতে পারি, রাজনীতি করতে পারতেছি। আলহাজ হারুন রশিদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। অপশক্তির বিরুদ্ধে যারা এই বাংলাদেশের আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই খুনি চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা কাঁধে কাঁধ মিলে এই বিএনপি জামাতের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত হলেও দু একজনের বিভক্তির বিষয়টি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছে তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা। শক্তিশালী করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাম ভাই, কাদির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন আরো এগিয়ে যেতে পারি। তিনি জীবনের বাকি দিনগুলি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে আরো বলেন, যে সংগঠন বঙ্গবন্ধুর নিজের নামের সাথে জড়িয়ে রয়েছে সেই সংগঠনকে আধুনিক এবং স্মার্ট করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বেঁচে থাকি এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ যেখানে বলি সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগরণ করে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে
আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করব, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করব। সংগঠনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো বিভক্তি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তার নির্দেশনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলেও যোগ করেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি, ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সভাপতি ইঞ্জিনিয়ার একে মুজিবুর রহমান, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেলিয়াবাদ সহসভাপতি। তারপর আরেকজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী। সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম বাহা সভাপতি। সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা আমির মোহাম্মদ ইসমাইল হোসেন। জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ঘোষণা নির্বাচিত হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে তা জানানোর পরামর্শও দিয়েছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি, ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার একে মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আবারও উপজেলা নির্বাচনের খবর। দর্শক, রাজশাহীর বাগমারা থেকে কিছুক্ষণ আগে উপজেলা নির্বাচনের ভোটের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীতে আজ বাগমারা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন অবস্থান করছি বাগমারা উপজেলার বালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি এই নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শহীদুল ইসলাম শহীদ। 122টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম চলবে বিকাল 4টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে মোতায়েন রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। হাসানুজ্জামান, এশিয়ান টেলিভিশন, বাগমারা, রাজশাহী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নিন্দাও জানিয়েছেন। নেতানিয়াহু বলেন, গণতান্ত্রিক ইসরায়েলকে গণহত্যাকারীদের সঙ্গে তুলনা করা হয়েছে।
তিনি বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছেন, এই তুলনা বাস্তবতার বিকৃতি। তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছে। বাইডেন বলেন, হামাস ও ইসরায়েল সমতুল্য নয়। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বলেন, এটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী। যুদ্ধাপরাধের দায়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধেও আইসিসিতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে। পাশাপাশি আরও 2 নেতা ইসমাইল হানিয়া ও মোহাম্মদ আল মাসির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আবারও উপজেলা নির্বাচনের খবর। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী সোহানুর রহমান শিপন। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সারা দেশে তাই কুষ্টিয়া দৌলতপুরেও 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলাতে মোট ভোট কেন্দ্র রয়েছে 141টি এবং মোট ভোটার সংখ্যা রয়েছেন প্রায় 3,86,000। এখানে চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টুকন চৌধুরী এবং অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে। এখানে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4 জন। তবে এখন পর্যন্ত আমরা যে কেন্দ্রে রিফায়েতপুর কেন্দ্রে অবস্থান করছি, এই কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক যথেষ্ট কম আমাদের নজরে এসেছে, যথেষ্ট কম দেখছি এবং ভোটার উপস্থিতি 2-1 জন করে আসছেন, ভোট দিচ্ছেন এবং চলে যাচ্ছেন। তবে এই পর্যন্ত এখনও দৌলতপুর উপজেলাতে কোথাও ভোট কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কুষ্টিয়া দৌলতপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সোহানুর রহমান শিপন, এশিয়ান টেলিভিশন। এবারে এইচএমএসটির চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের আল হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নগরীর লেডিস ক্লাবে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা SM ফ্যামিলির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোজাউল করিম, অধ্যাপক ডক্টর নূর হোসেন। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের জন্য শেষবারের মতো প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-20 শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। দ্বিতীয় তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 23 ও 25 মে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ। 3 ম্যাচের টি-20 সিরিজ শেষে 28 মে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ফলে একই ভেন্যুতে 4 বার মুখোমুখি হবে 2 দল। প্রথম ম্যাচটি 2 দলের কাছে ঐতিহাসিক হতে যাচ্ছে, কারণ প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে দেখা হবে 2 দলেরই। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানাবো আরও। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকাল 4টা পর্যন্ত। কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের, ঘূর্ণিঝড়ের শঙ্কা। এবং প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।